সবাই কি আসছে? জি, আজকে অনেক পার্টিসিপেন্ট। কই বেশি তো না, মাত্র 29 জন। অন্য দিনের থেকে অনেক বেশি। আচ্ছা, নাকি শুরু করে দিব? কি আর হুম, অল্প কিছুক্ষণ ওয়েট করব? জি স্যার, শুরু করেন স্যার। শুরু করেন স্যার। 15 মিনিট পারে হয়ে গেছে অলরেডি। ছোট্ট একটা শিট, লাগবে না, আধা ঘন্টা না আপনার। আমরা তাহলে একটা এক্সেল ফাইল খুলে রেডি রাখেন। ফাইলটা একবার আপনার নাম রোল দিয়ে সেভ করে রাখেন। রোল জানেন সবার? সবাইকে সবার রোল জানেন? জি স্যার। জি স্যার। আপনাদের কি চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে? চূড়ান্ত মনোনয়নের কপি পাইছেন? স্যার সেটা কি বুঝলাম না। চূড়ান্ত মনোনয়ন একটা দেয়া হয়, ঠিকই পাইছেন? ওটা আপনাদের রোল থাকে। অ্যাডমিট কার্ডের রোল দিয়ে কিন্তু হবে না। না স্যার, এই যে আমাদের অ্যাটেন্ডেন্স শিটের যে রোল, এটাই বলছে আমাদের অ্যাটেন্ডেন্স শিটের রোল সর্বশেষ। সবাই জানেন তো? জি স্যার, তারা রায়হান স্যার এটা বলছেন। 56 জন আছেন। সবাই তো অ্যাটেন্ডেন্স দিয়ে, অ্যাটেন্ডেন্স থেকে ভিউ দিয়ে একটু আপনাদের রোলটা দেখে নেন, কারণ রোল বদলে কিন্তু রোল আর নাম ম্যাচ না করলে খাতা বাতিল হয়ে যাবে। সবাইকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, অ্যাটেন্ডেন্স দিয়ে স্যার এটাই কি আমাদের ফাইনাল পরীক্ষা? না না, এটা তো বলি না, এটা ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা কোর্স শেষ হইতে হবে। এটা শুধু এক্সেলের উপর পরীক্ষা। এই যে এটা হচ্ছে আপনাদের রোল নাম্বার, এসপিতা দে প্রমা, রোল হচ্ছে 1। স্যার এমন কিছু না তো যে এখান থেকে কোনো নাম্বার মেইন পরীক্ষা যোগ হবে, এরকম কিছু না? হ্যাঁ, যোগ তো হবেই। মেইন পরীক্ষা যোগ হবে স্যার? হ্যাঁ, কেন যোগ হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই নাম্বার, এই যে এইখানে এই অ্যাড্রেসে অ্যাটেন্ডেন্সে যাবেন, এটি নেক্সটার, এই যে উপর থেকে ভিউ দেখবেন, ভিউ ভিউ থেকে বেসিক কম্পিউটার কোর্স অ্যাপ্লিকেশন থেকে ভিউ অ্যাটেন্ডেন্স, এখানে আপনার নামের পাশে রোলটা দেখে নেবেন কত আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাটেন্ডেন্স তো দেওয়া যাচ্ছে না। দেয়া যাচ্ছে না? এখানে তো দেখতেছি প্রেজেন্ট হয়ে গেছে অলরেডি অনেকেই। স্যার আমারটাতে গতকালকে তো আমি 4:30টার সময় স্যার অ্যাটেন্ডেন্স দিতে গিয়েছি, আমাকে বলতেছে আগামীকালকে দেন। আর পরশুদিনও স্যার একই অবস্থা, 4:30টায় দিতে গেছি, বলতেছে মানে আগামীকাল দেন। তো গতকাল এবং পরশু দুটোই আমার মিস গেল। আজকে স্যার আমি 4টার সময় দিয়ে দিছি। স্যার দেয়া যাচ্ছে। নাম্বারের যে ইয়েটা আসছে মানে আসে ওটা আসছে না, এখন কিভাবে দেব? নাম্বার মানে ওই যে কোর্সের নাম সাবমিট করার পরে যে আমার নাম্বারের একটা ইয়ে আসে না। না না, আপনার ওইভাবে যাবেন না তো, আপনি এটিডি নেক্টারে যাবেন, att.nectar.org এখানে যাবেন। স্যার ওইটাতেই। আমি দেখাচ্ছি, একবার তো দেখেন, att.nectar.org। হুম হুম। আপনি হচ্ছে এইখান থেকে যাচ্ছেন, তাই তো? বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, জি স্যার। তারপর সাবমিট দিবেন, এই হ্যাঁ যে হ্যাঁ এখানে ফোন নাম্বারটা দিবেন, এই তো। আর ঠিক যদি আছে ঠিক আপনি আছে। রোল নাম্বারটা দেখতে চান, আপনার রোল কত, তাহলে এই যে উপরে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করে এখান থেকে আপনার কোর্সটা দিবেন, কোর্সটা দিয়ে ভিউ অ্যাটেন্ডেন্স।
হয়েছে এখানে স্যার। দেখবেন বাম দিকে আপনার নাম রোল রোল তারপরে আপনার নাম আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, আপনারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন আজকে। জি স্যার হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি একটু কিছু কথা বলা যাবে? মানে সমস্যার বিষয়ে, সেটা হচ্ছে যে হঠাৎ করে আজকেই ওয়াইফাইও বন্ধ হয়েছে আমার। আমার হচ্ছে যে পিসিতেও বলছে সেট আপের কি জানি প্রবলেম। তো পাশের বাসার একজনের ল্যাপটপ আছে, তাকে বলছি, বাট তার বাইরে আছে, আসবে। তো আমার যে এক্সামের যেটা আর কি দিবেন আপনি, সেটা যদি আমি করে ফাইল আকারে পরে সাবমিট করি, খুব মানে এটা কি গণ্য হবে এক্সাম হিসেবে নাকি আমি বাদ করে যাব? ফোনে ডাটা নিলাম, নিয়ে তারপরে লাইনে, এটা কি বলবো আমি বুঝতেছি না আমার লাস্টটাকে। আপনি কি নর্মালি ক্লাস, আপনার কম্পিউটার নষ্ট হয়েছে তাই তো? হ্যাঁ স্যার, হঠাৎ করে আমি সকাল থেকে প্রিপারেশন নিয়ে আসছি কালকে থেকেই। আমি এই মুহূর্তে জাস্ট জাস্ট চ্যাটটাই ওপেন করে দেখি ওইরকম, আর আমি তো ওটা পারিও না ঠিক করতে, আমার হাজবেন্ড পারে, সে তো অফিসে। তো এই আচ্ছা, আর কি বিষয়। আপনি আমাকে টাইম দিবেন কোন সময়ের মধ্যে আপনি দিতে পারবেন, কখন আপনি হ্যাঁ পারবেন। জি স্যার। আজকে যদি দিতে না পারেন, আজকে হয় আজকের মধ্যে আজকে দিয়ে পারবো। দিবেন, আজকের আজকে মধ্যে দিয়ে বলতে আমার হচ্ছে যে পাশের বাসার একজনকে বলছি, তার ল্যাপটপ আছে, সে আছে বাইরে, সে নিয়ে আসলে ওরটা থেকে কাজ করে আমি সাবমিট দিতে পারবো, কিন্তু আচ্ছা দিন সে আজকের তো মধ্যে। এখন নাই। এই আর কি, আবার ওয়াইফাইও নাই। ওয়াইফাই লাইনের নাকি কাজ করতেছে, কল করছিলাম, তো পরে হচ্ছে যে একটু ডাটা নিয়ে লাইনে আসলাম। এই জন্য যদি এটা কনসিডার করা সম্ভব হয়, তাহলে আমি পরে আমি সাবমিট করি। হয়তো কনসিডার করতে পারবো কিন্তু ফুল মার্কসটা দিতে পারবো না, কিছু মার্কস কাটা যাবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি? একটু মার্কস জি কাটা স্যার। যাবে, 50% মার্ক কাটা যাবে। হ্যাঁ, কত আচ্ছা, পার্সেন্ট স্যার? 50%। 50%? হ্যাঁ, আচ্ছা, তারপরে ওই যে একেবারে যেটা হতো না তার থেকেও একটু হচ্ছে, ওটাই। আচ্ছা আমি একটু কোশ্চেন শেয়ার দিই। হ্যাঁ, স্যার পরীক্ষা চলাকালীন যদি কারোর ইলেকট্রিসিটি চলে যায় দেন কোনো প্রসেস আছে? জানাবেন, একটু জানাবেন যদি কিছু সমস্যা হয়, ওকে। আমাকে একটু জানাবেন। যারা পারবেন আধা ঘন্টা হয়ে যাবে আর কি। স্যার তারপরে একটু টাইম একটু বাড়াই দিলে ভালো হয় স্যার। আচ্ছা শুরু করেন, শুরু তো করতে হবে, আর এই ভয় পেলে তো সমস্যা। স্যার কোশ্চেনটা দিয়ে দেন, শুরু করি আমরা। হ্যাঁ, আমাদের তো কিছু কাজও আছে, পরীক্ষা শেষ করে আবার কিছু কাজও দেখবো আর কি কালকে বলছিলাম। শুরু করে দেন। হ্যাঁ, আমরা 4:55 দিকে শেষ করবো। এটা কোশ্চেন শিটে উপরে আপনি হচ্ছে এরকম প্রথমে আগে নিজের নাম লিখবেন, রোল লিখবেন, ব্যাচ লিখবেন, তারপরে ডাটাগুলা নিয়ে কাজ শুরু করবেন। আর মূল ফাইলটা হচ্ছে আপনার নাম আর রোল দিয়ে সেভ করবেন। ঠিক আছে, আর আমি একটা লিংক দিয়ে দিব, লিংকটা আপনারা আপলোড করে দিবেন স্যার এইটা একটু হোয়াটসঅ্যাপে দিলে মনে হয় ভালো হয়, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, জি স্যার, কারণ হোয়াটসঅ্যাপ আমরা একই ভালো স্ক্রিনে হয় স্যার। দুইটা নিয়ে কাজ করতে গেলে অনেক হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে আমাদের কি শুধু কি এটাই দিবেন আজকে, এই ইলেকট্রিসিটির এটার উপর এটাই? আর একটা চাল আর একটা দিতে পারবো যদি দিতে চান। স্যার একটাই করি না, স্যার এ মানে ভাই একটাই আগে একটাই করি, করেন, এত ধরেন কথা বললে হয়? না, ইলেকট্রিসিটি এটা তো বিষয়টা তো আমাদের কাছে এখন আনক্লিয়ার, এটা সবাইকে স্যার আমাদের কাছে গতকালকে এখন তো এগুলো অস্পষ্টতা আছে। করাইছে। না, করাইছে সেটা ঠিক আছে, কিন্তু এখানে অনেক কিছু তো আমাদের একটু সমস্যা ছিল। তো এটা সবার যদি সমস্যা হয় তাহলে জিনিসটা তো মানে সবাই যেটা পারে এটা দিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ এই এটা জিনিসটা যেহেতু একটু ছাড়া একটু সমস্যা। সমস্যা আছে, এটা তো আমাদের এটা তো স্যার 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 ইলেকট্রিসিটি না দিয়ে অন্যটা দিলে ভালো অন্য হয়। কিছু দিলে স্যার বেটার হয় স্যার, এটা স্যার আমাদের কাছে তারপর এখনো আমরা প্র্যাকটিস করতে পারিনি। একটু জটিল স্যার এটা আমাদের স্যার কাছে। ইলেকট্রিসিটিটা আমরা প্র্যাকটিস করিনি স্যার তেমন। আসলে স্যার আমরা তো টাইম পাই না স্যার, যতক্ষণ সময় হয় তত প্র্যাকটিস করার চেষ্টা করি আর কি। আচ্ছা, কথা এটা শেষ স্যার একটু হয়েছে? ফর দিলে বেটার হয়। কথা শেষ হয়েছে আপনার? কথাগুলো জি শুনলাম, স্যার। কোশ্চেনটা ভালো করে একবার পড়েন। কোশ্চেন না পড়ে কথা বলা যাবে না। হ্যাঁ, এটা ক্লাসে হ্যাম্পার করে। একটা নাম দেখে সবকিছু জাজ করবেন না। কালকে যেটা পড়াইছি ডাটা ভ্যালিডেশনের কিছু দিই নাই, আমি আগেই হোয়াটসঅ্যাপে বলি আপনার যেটা সমস্যা তার কিছুই দিই নাই, শুধু ইফ দিয়ে এখানে কোশ্চেন আছে, তাহলে সমস্যাটা কোথায়? শুধু নামটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল, কিন্তু গতকাল যা করাইছি তার কিছুই এখানে নাই। আপনাদের যেটা বুঝতে হ্যাঁ জি সমস্যা, স্যার। স্যার তাহলে এটা না বুঝে এত কথা বলা বলা শুরু হবে না। স্যার কোশ্চেনটা তো একটা একবার একটু পড়তে প্রশ্ন হবে। করবো স্যার। হ্যাঁ,
স্যার র্যাঙ্ক ওই আমার ল্যাপটপ আর কি র্যাঙ্ক করার সময় স্যার, ওই যেমন এখন আপনি ডলার চিহ্ন আনার জন্য F4 এর কথা বলছিলেন আর কি, মানে আমরা যখন র্যাঙ্ক করি। এখন স্যার আমার ল্যাপটপে স্যার এটা কোনোভাবে স্যার মানে F4 জি স্যার, আমার ক্লিক করলে এটা ল্যাপটপে কোনোভাবে আসে কাজ না স্যার, করছিল এটা না F4 টা। বিষয়টা তাহলে এটা ডলার স্যার টাইপ কাজ করে করতেছে না দিবেন, স্যার, বিষয়টা বলুন। কিবোর্ড থেকে টাইপ করে হ্যাঁ দিবেন। ডলারটা আচ্ছা টাইপ করে দিলে হবে। হয় হয়। আপনি শিফট চেপে 4-এ ডলার টাইপ করে দিবেন, হ্যাঁ তাহলে স্যার শিফট দিয়ে যদি 4-এ দেই তাহলে তো ডলার হ্যাঁ হচ্ছে হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটা ডলার না? হ্যাঁ হ্যাঁ, শিফট চেপে 4 দিলে ডলার হবে। আর ইলেকট্রিসিটি বিল দেখে ভয় পাওয়ার কিছু নাই। যিনি ভয় পাবেন তিনি নিজের মধ্যে ভয়টা রাখেন, প্যানিকটা ছড়াবেন না, ঠিক আছে? আমি কি দিচ্ছি সেটা তো আমি জানি আর কি। আপনাদের যেহেতু বলছিলাম যে ডাটা ভ্যালিডেশন দিব না, ওটা দেই নাই। গতকালের যে যা থিওরি বা সূত্র যেগুলো পড়াইছি তার কিছুই দেওয়া হয়, সবই প্রিভিয়াস তার আগের ক্লাসগুলো দেওয়া হচ্ছে। শুধু নামটা ইলেকট্রিসিটি বিল আছে, যদি কেউ নাম দেখে মনে করেন পারবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একটু শান্ত হয়ে পড়লে বুঝতে পারবেন যে আসলে গতকালের কন্টেন্টের শুধু সেই নামটাই আছে, আর কিছু না, কাজ কিছুই নেই। এভাবে ক্লাসে দয়া করে হ্যাম্পার করবেন না পরিবেশ। তাহলে স্যার এখন থেকে শুরু হচ্ছে, আর শুরু শুরু করলাম হয়ে স্যার। গেছে, শুরু হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। আর সবাই আমি আসলে সবার সাউন্ডটা অফ করে দিচ্ছি। যদি কারো কোনো কোয়েরি থাকে চ্যাটে বলবেন, চ্যাট বক্সে চ্যাট করবেন এখন, হ্যাঁ। এখন আর কারো কথা বলার দরকার নেই। সঞ্জু,
আপনাদের ফাইল সাবমিশনের একটা লিংক দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। শেষ হলে ফাইলটা ওই গুগল ড্রাইভের লিংকে দিয়ে দিবেন।
কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, হ্যাঁ? যদি কিছু না বুঝে থাকেন কোশ্চেন করতে পারেন এখন, আনমিউট করে কোশ্চেন করতে পারেন। এখানে কনজিউমড ইউনিটটা কিন্তু আপনার বুঝে নিতে হবে, কনজিউমড ইউনিট কি হবে, ঠিক আছে? বুঝে নেবেন। ইলেকট্রিসিটি চার্জ কিভাবে বের করতে হবে এটা বলা আছে, ডিমান্ড চার্জ কিভাবে বের করতে হবে এটা বলা আছে, আর টোটাল তো বুঝতেছেন কোন দুইটা হবে। তারপরে টোটালের উপর ভিত্তি করে র্যাঙ্কটা করবেন। সবকিছু ডিটেল বলা নাই, শুধু ইলেকট্রিসিটি চার্জ আর হচ্ছে ডিমান্ড চার্জ এই দুটো বলা আছে। কনজিউমড ইউনিট, টোটাল, র্যাঙ্ক, এই তিনটা আপনার আশা করি বুঝতে পারবেন আর কি, যারা ক্লাস করছেন বুঝতে পারবেন। সবাই কি কাজ করতেছেন? জি স্যার, এই কাজ করতে চেষ্টা করছি স্যার। আচ্ছা, কোশ্চেন থাকলে বললেন, হ্যাঁ? যদি কোশ্চেন না বুঝেন বলতে পারেন, কোশ্চেন বুঝে দিব, সমস্যা নেই। দিয়ে- স্যার আপনি কি আছেন? হ্যাঁ বলেন, নেট চলে গেছিল, বলেন। ও স্যার, আমি বললাম কি, আপনি যে ওই যে গতকালকে ইলেকট্রিসিটি চার্জের ভিতরে স্যার ইফ কন্ডিশন ইয়ার পরে স্যার আপনি যে কন্ডিশন ছোট থেকে বড় দিলেন না স্যার, ওই এখানেও কি মানে বড় থেকে ছোট দিব? এইটা আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু আপনি যদি কোশ্চেন বুঝতে চান কোশ্চেন বুঝাই দিব, এটা তো আমি অ্যান্সারই দিয়ে দিলাম। তাহলে আমি আপনাকে কোশ্চেন বুঝাই দিতে পারি, কোশ্চেন আমি কি চাইছি এটা আপনি সূত্র দিয়ে করতে পারেন কিনা এটা তো আপনার স্যার জাজমেন্ট। তাহলে আমাকে একটু কোশ্চেনের স্যার নিচের অংশটা একটু বুঝাই দিলে সুবিধা হতো। নিচের অংশটা হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ, মানে ডিমান্ড চার্জ, ডিমান্ড চার্জ বের করার সূত্র, ঠিক আছে? মানে স্ল্যাব। তো ডিমান্ড চার্জ বের করতে গেলে আপনাকে দেখতে হবে ইলেকট্রিসিটি চার্জ যদি 0 থেকে 500 টাকা হয়, কারো 0 থেকে 500 টাকার মধ্যে থাকে, তাহলে তার ইলেকট্রিসিটি চার্জ, তার ডিমান্ড চার্জ আসবে হচ্ছে 40 টাকা। যদি কারো ইলেকট্রিসিটি চার্জ 501 থেকে 1500 টাকা হয়, তাহলে তার ডিমান্ড চার্জ আসবে 60 টাকা।
যদি কারো ইলেকট্রিসিটি চার্জ 1501 থেকে 5000 টাকা হয়, তাহলে তার ডিমান্ড চার্জ আসবে 80 টাকা। আর যদি কারো 5000, এখানে 5001 হবে আর কি, এখানে একটু ভুল আছে, এখানে হবে 5001। ঠিক আছে, 5001 টাকা বা তার তদূর্ধ্বে 100 টাকা হবে। তো ওই যে একটা কথা বলছিলাম যে গতকাল এরকম একটা কাজ করাইছিলাম, সূত্রটা যদি বুঝতে পারেন তাহলে আশা করি পারবেন আর কি। পাঁচ হাজার এক করে দিচ্ছি, হ্যাঁ, 5001 আছে এখন, ঠিক আছে। বুঝতে পারছেন কি? কি? জি স্যার।
স্যার আছেন? হ্যাঁ বলেন। এখানে প্রথম 100 ইউনিটের জন্য 5 টাকা, পরবর্তী 200 ইউনিট, এটা কি 100-র সাথে 200 যোগ হয়ে 300 হবে নাকি 100-200 এটা আচ্ছা, হবে? এটা একটু ভাঙা বলি। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনার এখানে কনজিউমড ইউনিট আসছে হচ্ছে 950, হ্যাঁ, ঠিক আছে? এখন এই 950 এটার জন্য আপনার ইলেকট্রিসিটি চার্জ কত আসবে? 950 কে এখন স্ল্যাব আছে হচ্ছে কতগুলা? প্রথম 100 ইউনিট, তার মানে 0 থেকে 100। প্রথম 100 ইউনিট খরচের জন্য প্রতি ইউনিট হচ্ছে আপনার 5 টাকা। 5 টাকা। পরবর্তী 200 মানে কত? 101 থেকে 300। এটাই এটা স্যার, এটাই জানি। এটার জন্য 10 টাকা প্রতি ইউনিট। তারপরে আচ্ছা, হচ্ছে আচ্ছা। পরবর্তী 300 ইউনিট, তাহলে 301 থেকে 600। থ্যাংক ইউ স্যার। 600, আমি এটা একটু সবার জন্য বলে দিই, আপনি লিখতে পারলে আশা করি সবাই পারেন। এই এই এক্সপেকটেশনটা রাখতেছে আর কি, যার জন্য বলে দিচ্ছি। এটার মধ্যে থাকলে প্রতি ইউনিট 12 টাকা। আর কি বলছে, পরবর্তী যে কোনো পরিমাণ ইউনিট ব্যবহারের জন্য 15 টাকা। তাহলে 601 থেকে যা আপনি ব্যবহার করেন, মানে গ্রেটার দেন 601 হইলে গ্রেটার দেন ইকুয়াল টু আপনার প্রতি ইউনিট পড়বে 15 টাকা। ঠিক আছে? এখন এই যে 950-কে ভাঙেন, 950-কে ভাঙেন, তাহলে 950-এর মধ্যে প্রথম 100 ইউনিটের জন্য পাবেন হচ্ছে আপনি 950 ইউনিট কনজিউম করছেন, তাই তো? তাহলে 950 ইউনিটের প্রথম 100 ইউনিটের জন্য আপনার 5 টাকা করে আসবে। হ্যালো? জি। জি স্যার। আবারও নেট চলে গেছিল। ওই যে বললাম 950 ইউনিট, 950 ইউনিটের মধ্যে প্রথম 100 ইউনিটের জন্য আপনাকে দিতে হবে 5 টাকা করে। তাহলে প্রথম 100 ইউনিটের ইউজ গেল, কত থাকলো বাকি? 850 ইউনিট। এই 850 ইউনিটের মধ্যে আচ্ছা, 850 ইউনিট হিসাবটা না নিই তাহলে কনফিউশন হবে। এরপরে পরবর্তী কত? পরবর্তী 200 ইউনিট। তাহলে পরবর্তী 200 ইউনিট আপনার আসবে হচ্ছে 10 টাকা করে। তাহলে কতটুকুর হিসাব গেল? 100 আর 200, 300 ইউনিটের হিসাব গেল। আর কত আছে এখনো? 650 ইউনিটের হিসাব বাকি। তাহলে পরবর্তী আবার কত? 300 ইউনিট। 300 ইউনিট, প্রতি ইউনিটের ইয়া হবে হচ্ছে 12 টাকা। তাহলে কত ইউনিট গেল? 300 আর 200, 500 আর একটা 600। 950 থেকে 600 ইউনিটের হিসাব গেল, হাতে থাকলো 350 ইউনিট। তাইলে 300 ইউনিটের পর যা থাকবে সেটাকে আপনার 15 টাকা দিয়ে গুণ করতে হবে। এখন এই জিনিসটা আপনি কিভাবে সূত্র দিয়ে করবেন, এটা হলো বোঝার বিষয়। ঠিক আছে? দেখেন এটা পারেন কিনা। দেখতেছি স্যার, চেষ্টা করতেছি। স্যার ইলেকট্রিসিটি চার্জ তো স্যার হচ্ছে, যদি ধরেন 500 ইউনিট থাকে তাহলে 500 ইউনিটের যে রেট থাকে 500 থেকে তার ঊর্ধ্বে, তো একবারে 500-এর সাথে স্যার সেটা দ্বারাই তো গুণ করা হয়। এভাবে কি ভেঙে ভেঙে গুণ করা হয়? আমাদের রেগুলার ইলেকট্রিসিটিতে এইভাবেই হয়। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার বলুন। প্রশ্নটা হচ্ছে, আমি যে স্যার বললেন আপনি যে প্রথম 100 ইউনিটের পরে যখন পরবর্তী 200 ইউনিট নিব, তাহলে স্যার 200 ইউনিট মানে তো 300, তাহলে পরেরটা কি হিসেব 301 থেকে শুরু হবে?
300 পরবর্তী, হ্যাঁ 301 বলতে পারেন, হ্যাঁ 301। এটা একটু নিয়ে যান তো। পড়ে গেছে। দেখেন এই এই ক্যালকুলেশনটা আমি করাইনি, তবে যারা ইফ বুঝতে পারছেন আর এটা কথা যারা বুঝছেন তারা এটা পারবেন। যারা ক্লাসে মনোযোগ দেন তাদের জন্য আসলে কিছু রাখা উচিত কোশ্চেনে, ঠিক আছে? যারা ক্লাস কষ্ট করে ক্লাস করেন, ক্লাস মনোযোগ দিয়ে করেন, তারা অবশ্যই এটা পারবেন। এবং কোশ্চেন এরকমই আসলে করা উচিত, যারা আসলে পরিশ্রম করে তারাই যেন পারে এরকম একটা পার্ট, আর একটা পার্ট সবাই যেন পারে এরকম একটা পার্ট, সেভাবেই করছে। এটা সবাই পারবেন আশা করি, কত করে ক্লাস যারা করছেন সবাই পারবেন। তো এটা যারা আসলেই ইফটা বুঝেন তারাই শুধুমাত্র পারবেন, সেটা কেউ পারবে না। আমার মনে হয় আমরা একটা ব্রেক নিই, নামাজের একটা ব্রেক নিই। আপনারাও একটু পরীক্ষায় ব্রেক দিতে পারেন। আমরা আবার 5টা 10 থেকে ধরেন হচ্ছে শুরু করব। 5টা 10 থেকে, এখন না আমাদের আপনাদের এক্সাম একটা ব্রেক, 5টা 10 থেকে আমরা আবার এক্সাম শুরু করবো। স্যার আপনি যে 900 ইউনিট বললেন স্যার, এটা তো মানে মানে এটা বুঝেন নাই? কোথা থেকে স্যার, এটা বুঝলাম না। এটা অ্যাজ এক্সাম্পল। ও আচ্ছা, এটা এক্সাম্পল হিসেবে। হ্যাঁ আচ্ছা এক্সাম্পল, ঠিক আছে স্যার। এটা হলো কনজিউমড ইউনিট, আমরা ধরে নিছিলাম না। তাহলে আমরা একটা ব্রেক নিই, হ্যাঁ? আবার আমরা 5টা 10 থেকে এক্সাম শুরু করবো। আমাদের আমাদের যেখানে আমরা রেখে গেছিলাম আমরা তারপরে থেকে একটু দেখবো। র্যাঙ্কের একটা কাজ ছিল, ভিলুকআপ দেখাতে চেয়েছিলাম, হয়তো ভিলুকআপ। ভিলুকআপ আর র্যাঙ্ক একটু দেখাতে চেয়েছিলাম অল্প কাজ। আচ্ছা, গতকাল আমরা যে শীটটা দিয়েছিলাম ওই শীটে দেখবেন একটা কাজ ছিল যে কাস্টমার নেমটা অটোমেটিক আসবে। ইলেকট্রিসিটি বিল করছিলাম না গতকাল আমরা? তো ইলেকট্রিসিটি বিলটা দেখবেন একটা কাজ ছিল অটোমেটিক কাস্টমার নেম আসবে। কাস্টমার নেমটা আমরা করি নাই গতকাল, বলছিলাম এটা হচ্ছে ভিলুকআপ দিয়ে করবো। এটা আমরা সেট কমপ্লিট করেছি, তাহলেই হয়। স্যার আপনার ভিলুকআপ কথাগুলো ভাঙা ভাঙা আসতেছে, কেমন যেন ক্লিয়ার না। ক্লিয়ার না? তাহলে ভাঙা ভাঙা আসতে, ক্লিয়ার আছে ওনার network। আমরা একটু ব্যাক করি। গতকাল আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম দেখবেন, একটা শীট, একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম, তারপরে একটা শীট দিয়েছিলাম। ইনস্ট্রাকশন ওইখানে দেখবেন লেখা আছে কাস্টমার নেম শুড বি ফিল্ড অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি। তো এখানে দেখবেন কাস্টমার আইডি, স্ক্রিনশট দিই, কোনটা একটু বলে নেই। এই যে শীটটা, এটাকে রোটেট করার তো সুযোগ নেই। এই শীটটা দিছিলাম আর এই ইনস্ট্রাকশন দিছিলাম। ইনস্ট্রাকশন দেখবেন লেখা আছে এই যে কাস্টমার নেম, নেম শুড বি ফিল্ড অটোমেটিক্যালি, হ্যাঁ, নেম শুড বি ফিল্ড অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি। এখানে দেখেন আমাদের কাস্টমার আইডি একটু ঘুরে গেছে, বি নাম দিয়ে আছে। মানে প্রত্যেকেরই আমাদের আলাদা করে একটা টেবিল করতে হবে, এই পুরো টেবিলটাই আমাকে আলাদা করে একবার করতে হবে, করে ভিলুকআপ দিয়ে ওই টেবিল থেকে ডাটাটা শিটে নিয়ে আসতে হবে। আমরা সেই কাজটা একটু করব, একটু কাজটা দেখাই তারপরে। আমরা এই পাশে আলাদা করে একটা ইয়া করব, কাস্টমার নেম
কাস্টমার নেম 101 এর নাম হচ্ছে বি। 101,002 এর নামও বি। আমরা এই পাশে শুধু টাইপ করতেছি, বাট এই টাইপটাকে আমরা ওই আমাদের শীটের এইখানে ভিলুকআপ দিয়ে আমরা নিয়ে যাব। 101,003 456 456 ই ডি ই এফ। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে একটা ভিলুকআপ করতে হবে। আচ্ছা, লুকআপ মানে হচ্ছে খোঁজা। হ্যাঁ, আপনি যখন এক্সেল শিটে কোনো কিছু খুঁজতে চান, আমরা কিন্তু এখনো খোঁজার কোনো কাজ করি নাই। যদি এক্সেলে কোনো কিছু খুঁজতে চান তাহলে আপনাকে লুকআপ, ভিলুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ, এরকম বিভিন্ন ধরনের লুকআপ আছে। এর মধ্যে ভিলুকআপটাই বেশি ব্যবহার হয়। এটাকে বলে ভার্টিক্যাল লুকআপ। ঠিক আছে, বা ভিলুকআপ। তো ভিলুকআপ করতে গেলে আপনাকে প্রথমে একটা ভ্যালু দিতে হবে। লুকআপ ভ্যালু, কোন ভ্যালুটার সাপেক্ষে আপনি খুঁজতে চাচ্ছেন। ধরেন আমি এখানে একজনকে বললাম যে রোল হচ্ছে ধরেন 10, রোল 10, তার নাম কি এটা আমি খুঁজে বের করতে চাই। আপনাদের ব্যাচে রোল 10 যার, তার নাম আমি খুঁজে বের করতে চাই। তাহলে রোল 10 এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। ঠিক আছে। আর ওই যে রেজাল্টটা আসবে, রেজাল্ট বলতে তার নামটা আসবে, তার ওই নামটা যে কলামে থাকবে সেই কলামটা হচ্ছে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার। একটা নাম্বারের ভিত্তিতে ওই কলামটাকে আমরা ধরতে পারবো। আমি আর একটু দেখাই নেই আপনাদের ইয়াটা। এক মিনিট। এই যে দেখেন, এটা আপনাদের ইনফরমেশন, তাই না? এই যে ধরেন এই পুরোটা একটা টেবিল, রোল, নেম, কোর্স, ব্যাচ, অ্যাটেন্ডেন্স, ডেট, টাইম, সবকিছু আপনার পুরোটা মিলে একটা টেবিল। আমি চাচ্ছি এখানে রোল 10, রোল 10 যে তার নাম কি সেটা আমি বের করতে চাই। ঠিক আছে। তাহলে আমার ভিলুকআপ ব্যবহার করলে আমার কি কি লাগবে? ভিলুকআপ ব্যবহার করতে গেলে আমার সবার প্রথম হলো লুকআপ ভ্যালু লাগবে। লুকআপ ভ্যালু কোনটা? যার উপর ভিত্তি করে আমরা ডাটা সার্চ করতেছি। যার উপর ভিত্তি করে আমরা ডাটাকে সার্চ করতেছি। আমরা কার উপর ভিত্তি করে ডাটা সার্চ করতেছি? রোল। তাহলে এই রোলটা হয়ে যাবে, রোল 10 হয়ে যাবে আমার লুকআপ ভ্যালু। ঠিক আছে। এরপরে ভিলুকআপে গেলে দেখবেন আপনার আর একটা অপশন আছে, সেটা হচ্ছে লুকআপ অ্যারে, সরি টেবিল অ্যারে। এই যে দ্বিতীয় পার্টটা টেবিল অ্যারে। ঠিক আছে। টেবিল অ্যারে কোনটা? টেবিল অ্যারে হচ্ছে আপনার লুকআপ ভ্যালু এবং লুকআপ ভ্যালুর সাপেক্ষে যাকে খুঁজতে যাচ্ছেন। আমি লুকআপ ভ্যালুর সাপেক্ষে নামকে খুঁজতে চাচ্ছি। এই রোল আর নাম, এই দুইটা কলাম যেই টেবিলে আছে সেই টেবিলটাকে আমরা বলি হচ্ছে টেবিল অ্যারে। এখন এই পুরোটাই তো একটা টেবিল, রোল, নেম, কোর্স, ব্যাচ, অ্যাটেন্ডেন্স, ডেট, এই সব কিছু মিলে তো একটা টেবিল। এখন আপনি এই টেবিলের পুরো টুকুনকেই নেবেন, মানে এই টেবিলের সমস্ত কলামকে নেবেন, নাকি বেছে বেছে শুধু রোল আর নেমকে নেবেন? এটা ডিপেন্ড করতেছে আপনার রোল আর নেম টেবিলের কোথায় আছে। যদি দেখেন রোল আর নেম টেবিলের প্রথম দুইটা কলামের মধ্যেই চলে আসছে, তাহলে রোল আর নেম কলাম এতটুকুন নেবেন, এই বাকিটুকুন নেওয়ার দরকার নেই। বাকি 5টা কলাম আমরা নিব না। কিন্তু ধরেন রোল আছে এইখানে, নেম আছে একদম সর্বডানে, তাহলে রোল আর নেম এই দুইটাকে নেয়ার জন্য আমার মাঝখানে যারা আছে সবাইকে নিতে হবে। তাহলে আমরা যখন টেবিলারে নিব, টেবিলারে নেওয়ার সময় আমাদের কতগুলা কলাম ইনপুট করতে হবে এটা কিন্তু বুঝতে হয়। তো আমাদেরকে টেবিলারের মধ্যে অবশ্যই লুকআপ ভ্যালু যে কলাম আছে সেই কলামটা নিতে হবে, এবং লুকআপ ভ্যালুর সাপেক্ষে যাকে খুঁজতেছি তাকে থাকতে হবে। আমরা খুঁজতেছি কাকে? নেমকে। ধরে নেন আপনি নেমকে। তাহলে এই দুইটা কলাম যেন অবশ্যই আপনার লুকআপ টেবিলের মধ্যে থাকে, এটা আপনাকে এনশিওর করতে হবে।
ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এই উদাহরণটা দিয়েই আমরা যদি আমাদের শিটে চলে যাই, শিটে গেলে দেখবেন এটা হচ্ছে আমাদের সেই লুকআপ টেবিল। আমাদের এখানে কাস্টমার আইডিটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, আর কাস্টমার নেমটা হচ্ছে আমরা ওই যে যাকে খুঁজে বের করতে যাচ্ছি, কাস্টমার নেমকে খুঁজে বের করতে চাই। এখন এখানে আমি দুইটা কলামই রাখছি। যদি আপনার এখানে মানে আরো কলাম থাকতো তখন আসলে কি করতেন, ধরেন এখানে এগুলো আমি নিয়ে গেলাম, এগুলো কপি করে ধরেন এখানে নিয়ে গেলাম। ঠিক আছে? এখন এই পুরোটাও তো একটা টেবিল, এই পুরোটাই তো একটা ধরেন যে ডাটা টেবিল। এখন এইখানে আপনি এই টেবিলগুলোর মধ্যে লুকআপ ভ্যালুর মধ্যে যখন এই টেবিলটা সিলেক্ট করবেন, এই টেবিলের কয়টা কলামকে আপনি সিলেক্ট করবেন ডিপেন্ড করতেছে আপনার লুকআপ ভ্যালু যে টেবিল আছে, যে কলাম আছে সেই কলাম, আর লুকআপ ভ্যালুর সাপেক্ষে যেই কলাম থেকে ডাটা নিতে চাচ্ছেন বা যাকে খুঁজতেছেন, কাস্টমার নেম খুঁজতেছেন, এই কাস্টমার নেম কোথায় আছে। তাহলে যেহেতু এই দুইটা কলাম প্রথমেই আছে, আমার টেবিল অ্যারে হিসেবে এতটুকু নিলেই যথেষ্ট। কিন্তু ধরেন আপনার এইটা আছে হচ্ছে এইখানে, আপনার কাস্টমার লুকআপ কলামটা আছে এইখানে, লুকআপ ভ্যালুর কলাম, আর যাকে খুঁজতেছেন কাস্টমার নেম আছে এখানে, কাস্টমার নেমটা আছে আবার এখানে। তাহলে আপনাকে কিন্তু এই কাস্টমার আইডি থেকে কাস্টমার নেম পর্যন্ত যতগুলা কলাম আছে সকল কলামের সকল ডাটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভিলুকাপে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ভিলুকাপে একটু যাই। সমান ভিলুক আপ, প্রথমটা হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু দিবেন হচ্ছে এইটা, এইখান থেকে দিবেন লুকআপ ভ্যালু। দেওয়ার পরে এই লুকআপ ভ্যালুটা আপনি এখন খুঁজবেন, লুকআপ ভ্যালু সাপেক্ষে খুঁজবেন হচ্ছে এই টেবিলের মধ্যে, এই পুরো টেবিলের মধ্যে, পুরো টেবিলের মধ্যে দিলাম। অথবা আপনি চাইলে এতটুকু দিতে পারেন, কাস্টমার নেম পর্যন্ত দিতে পারেন, সমস্যা নেই। শুধু কাস্টমার নেম আর কাস্টমার আইডি যেন থাকে এতটুকু খেয়াল রাখবেন। দেওয়ার পরে এখানে দেখেন একটা কথা বলছে, কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার হবে হচ্ছে আপনার কাস্টমার নেমের কলাম ইন্ডেক্স নাম্বার কত সেটা। তো কাস্টমার নেমের কলাম ইন্ডেক্স নাম্বার হবে হচ্ছে প্রথম যে কলাম এখানে এই টেবিলের মধ্যে, প্রথম যে কলাম তার ইন্ডেক্স হবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে কাস্টমার নেমের হচ্ছে 4। প্রথম কলামটার ইন্ডেক্স নাম্বার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। ঠিক আছে? তাহলে এখানে কাস্টমার নেমের কলাম ইন্ডেক্স নাম্বার হবে 4। 4 দিয়ে আমরা তারপর ফোর্থ একটা পার্ট আছে, এটা দিলেও হয় না, এটা দেয়া লাগে না। ঠিক আছে? এটা না দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে এন্টার দিব। এন্টার দিয়ে এই যে দেখেন শীটের মতো চলে আসছে বি বি সি ডি ই এফ। স্যার একটা হ্যাঁ, কথা বলা যাবে? বলেন। স্যার আসলে স্যার আমার একটু, স্যার আমার বাড়ি পঞ্চগড়, স্যার নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, খুব বৃষ্টি হচ্ছে তো। তো স্যার এখন একটু লিঙ্কটা দেওয়া যাবে? আমি এখনই জমা দিয়ে দিতাম। এখন আবার লিংক দিব? স্যার জাস্ট 1 মিনিটের জন্য দিলেই হবে, আমি মানে দিতে পারতেছিলাম না স্যার, এখন ই করলাম তো, এখন দেখতেছি লিঙ্ক নেই আর। দেখেন এখন আবার রিলোড দিয়ে দেখেন আপলোড হবে। ওকে স্যার, দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ভিলুকাপ। ভিলুকাপ বোঝা গেছে? ভিলুকাপ বোঝার জন্য আপনাকে টেবিল, আপনার লুকআপ ভ্যালুটা বুঝতে হবে, এই টেবিল অ্যারেটা বুঝতে হবে, আর কলাম ইন্ডেক্স কত এটা বুঝতে হবে। এই তিনটা জিনিস স্যার বুঝতে আপনার ভিলুকাপ বুঝতে পারবেন। টেবিল অ্যারোটা কি ওই শীটেই থাকবে? এটা এই কিভাবে শীটেই নিয়ে থাকবে, আসবো? এই শীটেই থাকবে, সব ডাটা এই শীটেই থাকবে। বুঝতে পারছেন কি?
জি স্যার, এটা কি আচ্ছা পরে আবার শুনেন, ডিলিট করে দিবেন না কিভাবে কি? না না আর না, একটু ক্লিয়ার করলে মনে কোনটা হয় ভালো ডিলিট হয়। করবো কোনটা? আর এই যে কাস্টম আইডি, তারপরে হচ্ছে মিটার রিডিং, নিচে যেটা নিয়ে আসছেন আপনি এই এটা জাস্ট সাইডে। কপি করছি, এটা এই যেভাবে সিলেক্ট করে কপি করছি, সিলেক্ট করে কন্ট্রোল সি দিছি, তারপরে নিচে এখানে এসে এক জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভি দিছি, চলে আসছে। সেটা না স্যার, কথা হচ্ছে যে এটা এখানে যেভাবে থাকলো আমি এটা মানে আমার কাছে আর একবার মনে হয় বুঝালে ভালো হয়, বুঝতে পারি না। প্রশ্ন সেই জন্য করতে পারছি না এক্সাক্ট। আরেকটা এক্সাম্পল বলেন, একটু বলেন। স্যার আমি এটা আরেকবার একটু বুঝালে ভালো হয়, আমি বুঝিনি আচ্ছা সম্ভবত, তা না হলে ধরেন প্রশ্নটা আমি ঠিকভাবে করতে পারছি না। এবারে আমি আরেকটা ইয়া দিই, আপনি আমাকে এখানে কাস্টমার আইডি, আচ্ছা আপনি আমাকে এখানে এই শীট থেকে একটা কাস্টমার আইডি দিবেন, ঠিক আছে? এখানে 1 থেকে 6 পর্যন্ত কাস্টমার আইডি আছে, আপনাকে এখানে কাস্টমারের নেম লিখতে হবে, বুঝতে পারছি? স্যার এখানে আপলোড স্যার হ্যাঁ স্যার আপলোড অপশনটা আসতেছে না, মানে সাদা হয়ে আছে। ফাইল আপলোড ওখানে যাচ্ছি, যাওয়ার পরে আচ্ছা দেখেন এখন হবে, দেখেন দেখেন এখন হবে, দেখেন এডিটর মোডে আছে, এখন হবে। ওকে স্যার। আচ্ছা কোশ্চেনটা বুঝে গেছে? ধরেন আপনি এখানে দিলেন 101005, এখন আপনার কাজ হচ্ছে এই 101005 এখানে তো আছে, এনার নাম কি, নামটা আপনার এখানে দেখাইতে হবে। এই কাজ আপনি কিভাবে করবেন? জি স্যার। এই কাজটা আপনি ইফ দিয়ে করতে পারবেন, বুঝতে পারছেন? এই কাজটা কিন্তু ইফ দিয়ে করা যাবে। ওই যে আপনি দেখবেন ইফ কাস্টমার আইডি সমান যদি 1 হয় তাহলে বি, যদি 2 হয় তাহলে বি, যদি 3 হয় তাহলে সি, যদি 4 হয় তাহলে ডি, যদি 5 হয় তাহলে ই, আর যদি 6 হয় তাহলে এফ। ইফ দিয়ে করতে পারেন। কিন্তু যখন ডাটা অনেক বেশি হয়ে যাবে, ধরেন ডাটা আপনার 100 200 300 ডাটা হয়ে গেল, এত বড় ইফ তো আপনি লিখতে পারবেন না, তখন আপনাকে ভিলুকআপ ব্যবহার করতেই হবে। ভিলুকআপ ব্যবহার করতে গেলে আমাদের টার্গেট কি বলেন তো? টার্গেট হচ্ছে আপনি আমাকে একটা কাস্টমার আইডি দিবেন, এটাই ধরেন আমার শিট, এই শিটের মধ্যে থেকে আমাকে সেই কাস্টমারের নেম দিতে হবে, আর সেই কাস্টমারের বিল অ্যামাউন্টটা দেখাইতে হবে। দুইটা কাজ, ওনার নাম কি আর ওনার বিল অ্যামাউন্ট কি, এই দুটো জিনিস আমাকে দেখাইতে হবে। এটা তো এমনি করছি, আবার এটা আলাদা করে শুধুমাত্র এই দুটো ডাটা আপনি শো করবেন। আমরা মনে হয় অন্য কোনো শীটের ইয়েও নিয়ে আসতে পারবো হুম, স্যার। জি বুঝি নাই। আমরা যে রেফারেন্সটা নিলাম, নিতে আপনি যেটা কপি করছেন, এটা তো আমরা অন্য শীট থেকেও রেফারেন্স নিতে পারি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাও পারেন, অন্য শিট থেকেও পারেন, অন্য শিট থেকেও পারেন। এই প্রত্যেকটা শিটের মধ্যে লিঙ্কিং করা যাবে। আচ্ছা তাইলে আমরা কোথায় আছি? আমাদের কোশ্চেন কি ছিল? আপনাকে কাস্টমার আইডি দেওয়া হবে, আপনি কাস্টমার নেম আর তার বিল অ্যামাউন্ট শো করবেন। এই কাজটা করার উপায় কি? করার উপায় হচ্ছে ইফ ব্যবহার করা। আপনার কাস্টমার নেমের জন্য ইফ দিয়ে একবার কাজ করবেন, তারপরে বিল অ্যামাউন্টের জন্য ইফ দিয়ে আরেকবার কাজ করবেন। এখন আমরা ইফ কেন ব্যবহার করব না? যদি ডাটা অনেক বেশি হয়ে যায়, 500 200 600 ডাটা হয়ে যায়, তখন আপনার ইফ অনেক বড় হয়ে যাবে, তখন আপনি ওইটা আসলে আর ফিজিবল হবে না, ফিজিবল কোনো সলিউশন হবে না। তখন আপনাকে আসলে ভিলুকআপ ফাংশন ব্যবহার করে কাজটা করতে হবে। কিভাবে? আপনি এখানে ভি লুক আপ লিখবেন, ভি লুকআপ দিয়ে লুকআপ ভ্যালু দেবেন। লুকআপ ভ্যালু হচ্ছে যার সাপেক্ষে খুঁজবো, কার সাপেক্ষে খুঁজবো, এই যে এখানে যা দিবেন, এখানে যে কাস্টমার আইডি, তাকে ক্লিক করব। ক্লিক করে এইবার কথা হচ্ছে টেবিলারে, টেবিলারে কতটুকুন নিব, টেবিলারে কতটুকুন নিব, এমন ভাবে নিব যেন টেবিলারের মধ্যে কাস্টমার আইডি এবং কাস্টমার নেম এই দুইটা কলম থাকে। বুঝা গেছে? অবশ্যই কাস্টমার নেম এবং কাস্টমার আইডি এবং কাস্টমার নেম এই দুইটা কলম যেন টেবিলারের মধ্যে থাকে, এতটুকুন টেবিল আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা প্রথম কলাম থেকে আসি, আমাদের কাস্টমার আইডি প্রথমেই আছে, তাহলে আমরা প্রথম কলাম নিলাম। প্রথম কলাম, দ্বিতীয় কলামটা কত? কাস্টমার নেম।
তাহলে আমাদের কাস্টমার আইডি এবং কাস্টমার নেম প্রথম দুই কলামের মধ্যে চলে আসছে। তাহলে আমরা আর কোনো কলাম নিব না, এরপরে যত ডাটা আছে সমস্ত ডাটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে কমা, কমা দিয়ে এবার কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার কার হবে? কলাম ইন্ডেক্স নাম্বার হবে হচ্ছে কাস্টমার নেমের। কাস্টমার নেমের কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে? এইখানে যে টেবিল সিলেক্ট করছি, এই যে এখানে যে টেবিলটা সিলেক্ট করলাম ভিলুকপের মধ্যে, ভিলুকপের টেবিলের মধ্যে প্রথম কলামটা হবে, কলামের ইন্ডেক্স হবে 1, দ্বিতীয় কলামের ইন্ডেক্স হবে 2। তাহলে কাস্টমার নেম হচ্ছে দ্বিতীয় কলাম, তাহলে এর কলাম ইন্ডেক্স হচ্ছে 2। তারপরে ব্র্যাকেট ক্লোজ। দেখেন এই যে ইর কাস্টমার নেম 5 চলে আসছে। এটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যারের কোনো জোর নাই, কোনো কনফিডেন্স নাই আর কি। বিষয়টা আমার আরো একবার আরেকটা দেখতে বলি, হবে এই হ্যাঁ কারণে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু দেখেন, আবার বলতেছি। এখন আপনার কাজ হচ্ছে কাস্টমার আইডির, কাস্টমার আইডি দিয়ে দিচ্ছি, এখন আপনাকে বিল অ্যামাউন্টটা বের করতে হবে। আপনি ভি লুক আপ, আপনার লুক আপ ভ্যালুকে কাস্টমার আইডি, এই যে এটা টেবিলের মধ্যে এখন কার কার থাকতে হবে বলতে পারবেন? টেবিল এর মধ্যে এখন কোন দুইটা কলাম অবশ্যই থাকতে হবে? স্যার কাস্টমার নেম আর কাস্টমার আইডি। না, আমরা বিল অ্যামাউন্টের মধ্যে আছি এখন, বিল ও অ্যামাউন্ট। তাহলে বিল অ্যামাউন্ট আর স্যার কাস্টমার আইডি। হ্যাঁ হ্যাঁ, কাস্টমার আইডি সাপেক্ষে হলো আমরা খুঁজবো, কাকে খুঁজবো? বিল অ্যামাউন্টকে খুঁজবো। তাহলে এই দুইটা কলাম আমার টেবিলের মধ্যে অবশ্যই যেন থাকে। তাহলে আমরা প্রথম চলে যাই, প্রথমে কি আছে? কাস্টমার আইডি। তাহলে প্রথম কলামকে সিলেক্ট করলাম, এরপরে কি কাস্টমার, কাস্টমার নেম। আমার কাস্টমার বিল অ্যামাউন্ট পাই নাই, মিটার রিডিং পাই নাই, তাহলে ডানে যাবো। প্রিভিয়াস ইউনিট পাই নাই, কারেন্ট ইউনিট এখনো পাই নাই, কনজিউমড ইউনিট পাই নাই, ইলেকট্রিসিটি চার্জ পাই নাই, মানে কাকে পাই নাই? বিল অ্যামাউন্টকে পাই নাই আর কি। সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট এখনো পাই নাই, এরপরে পেলাম বিল অ্যামাউন্ট। তাহলে আমাদের কাস্টমার আইডি, বিল অ্যামাউন্ট শেষ, কলাম সিলেকশন শেষ। এখন যা ডাটা আছে সব সিলেক্ট করে দেন, পুরো ডাটাগুলোকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলাম, তাহলে এই যে আমাদের টেবিলের এটা হয়ে গেল। টেবিলারে হওয়ার পরে আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পর এখন কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার কার খুঁজবো? বিল অ্যামাউন্টের। তাহলে বিল অ্যামাউন্টের কলাম, এই যে হচ্ছে বিল অ্যামাউন্টের কলাম, এর কলাম আইফোন। ইন্ডেক্স নাম্বার কত হবে কেউ বলতে পারবে? 9 আইফোন 9 স্যার। বিল অ্যামাউন্টের কলাম ইন্ডেক্স কত হবে? 9 9 9। আইফোন না স্যার? 9 স্যার। 9, এই যে প্রথম থেকে গুনেন, এটা হলো জি প্রথম স্যার। কলাম। প্রথম কলাম ইন্ডেক্স 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। জি স্যার। বিল অ্যামাউন্টের হবে তাহলে 9। ঠিক আছে, জি স্যার। 9 করার পরে এটা ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই যে এর আপনার ইয়া ছিল হচ্ছে 0, বিল অ্যামাউন্ট ছিল 0। আমরা একটা ভালো একটা বিল অ্যামাউন্ট করে দিই। কনজিউমড ইলেকট্রিসিটি, এটা 0 আসছে কেন? এটা ভালো কিছু একটা দিয়ে দিই একটু। এই যে দেখেন বিল অ্যামাউন্ট চলে আসছে। ঠিক আছে, জি স্যার। 4973। তো ভিলুকপটা আমাদের শেখা দরকার ছিল আর কি। ঠিক আছে, স্যার আগে 0 ছিল কেন? এই যে এখানে ডাটাটা চেঞ্জ করে দিচ্ছি, কারেন্ট ইউনিটের ডাটাটা চেঞ্জ করছি। আগে ছিল এরকম 32, 32, 61। আগে ছিল 32, 61, যার জন্য 0 আসছিল। আমি এটাকে একটু চেঞ্জ করে দিয়ে 39, 61 দিচ্ছি। চেঞ্জ করে দিলে এই সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখানে 49, 73 আসছে। কনজিউমড ইউনিটটা বাড়ছে, ইলেকট্রিসিটি চার্জ আসছে, সার্ভিস চার্জ আসছে, বিল অ্যামাউন্ট আসছে। ঠিক আছে, স্যার একটা কথা বলতাম বলেন। স্যার, সেটা হচ্ছে ভিলুকপটা যদি আমরা তুলনা করি কিছুটা মানে সার্চ ফোল্ডারের করার ভিতরে জন্য, একটা নির্দিষ্ট ফাইল খোঁজার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্চ করার জন্য, অনেক সার্চ। ডাটার ভিতরে একজন আইডি আছে, ওনাকে এখন খুঁজে বের করার শর্টকাট হচ্ছে ওই ফর্মুলাটা। ভিলুকআপ, হ্যাঁ হ্যাঁ, খুঁজে বের করা, সার্চ করা, লুকআপ করা। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, স্যার র্যাঙ্কিংটা 1 2 3 এইভাবে কিভাবে আনা যায় স্যার? হ্যাঁ এখন র্যাঙ্কে যাচ্ছি। দেখেন এখন এই যে আমরা গতকাল বলছিলাম যে র্যাঙ্কটা একটু দেখা দিব, র্যাঙ্ক কিভাবে 1 2 3 করতে হয়। এই পর্যন্ত কি বুঝতে পারছিলাম?
জি স্যার। স্যার VLOOKUP যে অ্যাবসলিউটটা স্যার কিভাবে বসে একটু আবার একটু দেখালে ভালো হতো। অ্যাবসলিউট হচ্ছে এই যে এতটুকুনকে, এটা সবার ল্যাপটপে একটু সমস্যা হবে, কারণ এক এক ল্যাপটপের ফাংশন কির কাজ এক এক রকম। তো এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 দিবেন। F4 দিলে আসে, আবার F4 দিলেই চলে যায়। ঠিক আছে? যদি কারো F4 দিয়ে না আসে, তাহলে আপনাকে একটু কষ্ট করে শর্টকাট আছে, ফাংশন F4 দিলে মনে আসে, অথবা আপনি পির আগে ক্লিক করবেন, ক্লিক করে শিফট চেপে 4 দিবেন, শিফট চেপে 4, তাহলে $সাইন আসবে। শিফট চেপে 4, শিফট চেপে 4, শিফট চেপে 4, $সাইন চলে আসবে। ঠিক আছে, এই হলো বিষয়। স্যার আমি এটার ভিতরে জিপিএটা কোনোভাবেই বসাতে পারিনি স্যার, যখনই এটা বসাতে যাই পিছন দিকে চলে যায়, আর তারপরে স্যার যে জিপি দিতে গেলে দুইটা দেওয়ার পরে আর পরের জিপি দুইটা দিতে পারি না। স্যার এটাকে একটু দেখে দিবেন, মানে মনে হয় 50 বার স্যার চেষ্টা করছি, কোনোভাবেই পারি নাই। আচ্ছা দেন, শেয়ার দেন, শেয়ার। ঠিক আছে স্যার। স্যার আমার পিসি ঠিক হওয়ার পরে কি আমি ফাইলটা সাবমিট করতে পারবো বাসায় কাজ করে? মানে হলো না তো, আরেকজনের হ্যাঁ ল্যাপটপ হ্যাঁ, নিয়ে বলছি আসছিলাম। তো, বলছি সমস্যা নেই। হ্যাঁ, ওই ইয়া দিয়ে আমাকে স্টার্টটাতে একটা নক দিন আর কি, যে সাবমিট ঠিক করার আগে আছে। একটা ফোন দিন। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন, কি হয়েছে জিপিএ? একটু দ্রুত বলতে হবে, সময় নাই, 20 মিনিট সময় আছে হাতে। স্যার দেখা যাচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এই যখনই জিপিএ দিতে যাই সূত্রটা স্যার, তখনই কেমন যেন পিছনের দিকে চলে যায়, মানে এই পাশটা এইগুলো চলে আসে, তখন স্যার কভার হয়ে যায়, এই না না না, জিপিএটা আমি আর নিতে পারি না স্যার। ওইটা হচ্ছে এইখানে একটা ক্লিক করবেন, এই জিপিএস সেলে ক্লিক করবেন, ক্লিক করে এই ক্লিক করেন জিপিএস সেলে, জি স্যার। এই কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করেন, কিবোর্ড থেকে রাইট অ্যারো। রাইট অ্যারো। যান যান যান, আরো যান, আরো 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 যান, আরো যান, হ্যাঁ আরো আরো যাইতে হবে। হ্যাঁ, ডান দিকে আপনার শুধু জিপি দরকার না, জি এখন স্যার। কাজ করে দেখবেন, এখন এই সেলটা থাকবে। কারণ হচ্ছে অনেক সময় এই যে জায়গা না থাকার কারণে বাম দিকে জায়গা নেওয়া শুরু করে। জি স্যার, মানে ঠিক একদম আছে? পুরোটা একদম স্যার মানে কভার করে ফেলে, আমি আর কোনোভাবে জিপি গুলা নিতে পারি না। হ্যাঁ, দুইটা ওই যে নিয়েছিলাম, তারপর আর পারলামই না। এই যে ডান দিকে একটু জায়গা রাখবেন, জায়গা রাখলে ওই ও আচ্ছা সেলগুলো হচ্ছে ডান দিকে লেখা শুরু হয় আর কি। স্যার, তাহলে দেখবেন তাহলে ডান দিকে। স্যার আমাকে করতে হবে হচ্ছে এখানে প্রথম ক্লিক করব, দেন হুম, হচ্ছে আমি রাইটে শুধু রাইট অ্যারোতে দিতে থাকবো, এভাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে এখন আপনি এখানে ক্লিক করে লেখা শুরু করবেন, এখন লেখা শুরু করবেন ক্লিক করে। এখন ক্লিক করবো আবার? হ্যাঁ, এখন লেখা শুরু করেন, সূত্র লেখা শুরু করবে না। সূত্র কি কপি করে রাখছেন? না স্যার। তাহলে তো সময় লাগবে। আচ্ছা আপনি চেষ্টা করেন, আমি একটু ওইটা তাহলে দেখাই। হ্যাঁ জি স্যার। হ্যাঁ হয়। আচ্ছা, র্যাঙ্ক, এইখানে আমাদের একটা কাজ করতে হবে। আমাকে দেখতে হবে হচ্ছে এইখানে দুইজন ওয়ান আছে, তাই না? এই যে যে ওয়ান, এর র্যাঙ্ক হয়ে যাবে আসলে 2। এই যে 5, এর র্যাঙ্ক হয়ে যাবে আসলে 6। কেন? আমাদের লিস্টে সবার প্রথমে যার র্যাঙ্ক আসছে সে একই থাকবে। এরপরে যদি কেউ র্যাঙ্ক 1 আসে, সে প্রথম জনের পরে দ্বিতীয় জন হবে, অর্থাৎ 2 হবে। সবার প্রথম যার পজিশন 5 আসছে সে 5ই থাকবে, কিন্তু এরপরে যদি কারো 5 আসে, তাহলে তার পজিশনটা এক ঘর পিছায় যাবে। ঠিক আছে? সাপোজ ধরেন এখানে আমাদের সেল গুলোকে সব প্লাস করে দিই, সমস্ত ফেল গুলো প্লাস। হ্যাঁ, অলরেডি এই যে দেখেন এখন 3 জন ফার্স্ট হয়েছে, তাই না? ফার্স্ট হয়েছে আমাদের 3 জন। তাহলে এইখানে আমরা দেখব আমাদের লিস্টে সবার উপরে যে ফার্স্ট আছে, শুধুমাত্র র্যাঙ্ক ব্যবহার করে লিস্টে সবার উপরে যে ফার্স্ট আসছে সেই ফার্স্ট। এরপরে যে ফার্স্ট আসছে, যদি কেউ ফার্স্ট আসে,
তাহলে তার পজিশন হয়ে যাবে 2, অর্থাৎ এর পজিশন হবে 2। এরপরে যদি কেউ ফার্স্টে আসে তার পজিশন হয়ে যাবে 3। ঠিক আছে, যদি একই মার্কিং এ একাধিক ব্যক্তি আসে, যেমন এখানে 6 আসছে 2 জন, তাহলে 2 জনের মধ্যে প্রথমে যে আসে তার পজিশন 6, তারপরের জনের পজিশন হয়ে যাবে 7। এই কাজটা হলো আমাদের করতে হবে। এটা কিভাবে করব? তাহলে আমাদের র্যাঙ্ক কিন্তু থাকবে, র্যাঙ্কের সাথে আমাকে দেখতে হবে প্লাস কাউন্ট ইফ করতে হবে। কাউন্ট ইফ আমরা দেখব দেখেন এনার জন্য তার কোনো ক্যালকুলেশন নাই। হ্যাঁ, ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে এরকম, আমরা দেখব আমার উপরে, সাপোজ ধরেন এনার জন্য এই যিনিকে শাপলা রোল 5, এনার পজিশনও তো 1 আসছে, তাই না? তা আমরা দেখব আমার র্যাঙ্ক 1 আসছে, ঠিক আছে, কিন্তু এই র্যাঙ্ক 1 নিয়ে আমার উপরে কেউ আছে কিনা, থাকলে কতজন আছে। এই কাজটা করলেই আমাদের হয়ে যাবে। কি বললাম? আমার র্যাঙ্ক যা আসছে ভালো, কিন্তু আমি দেখব আমার উপরে আমার একই র্যাঙ্কধারী কেউ আছে কিনা, থাকলে কয়জন আছে সেটা গণনা করব। যেমন এই যে শাপলাকে, এর র্যাঙ্ক আসছে 1, কিন্তু এর উপরে র্যাঙ্ক 1 কয়জন আছে? একজন আছে, রেজাউল। তাহলে এর পজিশন হয়ে যাবে এর উপরে তার তার র্যাঙ্কধারী যে কজন আছে সেই কয়জন তার র্যাঙ্কের সাথে যোগ হবে। অর্থাৎ যেহেতু উপরে একজন আছে, তাহলে এর র্যাঙ্ক 1 এর সাথে 1 যোগ করতে হবে। আর একটু ক্লিয়ার হই, বজলুর রশিদের কাছে আসি। বজলুর রশিদের র্যাঙ্কও কত? 1। তাহলে বজলুর রশিদ কি দেখবে? তার উপরে র্যাঙ্ক 1 ধারী কজন আছে? তার উপরে র্যাঙ্ক 1 ধারী আছে 2 জন, রেজাউল আর শাপলা। তাহলে তার র্যাঙ্ক হয়ে যাবে 1 আর 2 যোগ করলে 3। এই কাজটা আমরা করব, ঠিক আছে? থিওরি বুঝতে পারছি? তাহলে আমরা সূত্র আগাবো। তাহলে প্লাস গণনা করব, গণনার জন্য আমাদের কাউন্ট ইফ লাগবে। কাউন্ট ইফ রেঞ্জ, রেঞ্জ হচ্ছে শুরু, এটাই শুরু, প্রথম জনের জন্য এইটাই শুরু এইটাই শেষ। ক্রাইটেরিয়া P4 -1। আমি সূত্রটা বুঝাই দিচ্ছি। শুরুটা ফিক্সড, এটা ফিক্সড হবে, সরি এটা ফিক্সড হবে সূত্রটা হয়েছে 1 2 3 4। হ্যাঁ, হয়ে গেছে। এখন সূত্রটা একটু বুঝাই দিই। হ্যাঁ, দেখেন আমরা এটা সরাসরি আমাদের এই যে শাপলা আর বজলুর রশিদ দুজনের কাছে আসে। শাপলার র্যাঙ্ক ছিল কত? 1। এই যে কাউন্টিভ দেখেন, কাউন্টিভ শুরু হলো কোথা থেকে? P4, রেঞ্জটা খেয়াল করেন, P4 থেকে শুরু। P4 মানে এই যে একদম প্রথম জিপিএ থেকে, প্রথম জিপিএ থেকে P8, P8 মানে হচ্ছে তার জিপিএ পর্যন্ত। তার জিপিএ পর্যন্ত এই রেঞ্জের মধ্যে প্রথম থেকে তার জিপিএ পর্যন্ত P8 ধারী কতজন আছে? P8 মানে কত? 5। বুঝা গেছে? তার রেঞ্জ ধারী কতজন আছে, সরি তার জিপিএ ধারী কতজন আছে? এই যে প্রথম জিপিএ থেকে তার জিপিএ পর্যন্ত, অর্থাৎ P4 থেকে P8 পর্যন্ত P8 ধারী কয়জন আছে? মানে এই 5 জিপিএ ধারী কজন আছে? একজন, আর সে নিজে একজন, 2 জন। তাহলে এই কাউন্টিফটা আমাদেরকে কত রিটার্ন করে দেখেন তো। কাউন্টিফ সিলেক্ট করলাম, কত লেখা আসছে? 2। 2। তাহলে 2 কেন আসলো? কারণ আমরা রেঞ্জ দিছিলাম কত থেকে কত? প্রথম থেকে তার নিজের পর্যন্ত, প্রথমটা থেকে তার নিজের জিপিএ পর্যন্ত 5 কত জনের আছে? 2 জনের, প্রথম জন আসছে নিজে। এর জন্য কাউন্টিফটা কি করলো? এখানে রেজাল্ট দেখালো 5 ধারী এই রেঞ্জের মধ্যে 5
জিপিএ ধারী আছে 2 জন। 5 মানে কিন্তু এই যে এই P8 দ্বারা আমরা 5.00 কে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে এখানে বলতেছে 5 জিপিএ ধারী 2 জন আছে, কিন্তু আমরা যে কি বলছিলাম তার র্যাঙ্কটা আসলে কত হবে, তার উপরে কয়জন আছে, সেই কয়জন তার র্যাঙ্কের সাথে যোগ হবে। তাহলে কাউন্ট ইফ আমাদেরকে কিন্তু 2 দিচ্ছে। 2 কেন দিল? এখানে সে নিজে অর্থাৎ আমি নিজেও গণ্য হয়েছি এই কাউন্ট ইফ এর মধ্যে। তাহলে আমার নিজেকে বাদ দেওয়ার জন্য এক বাদ দিলে ওই যে আমার কাছে 1 আসতেছে। ঠিক আছে, নিচেরটা দেখি। তিনের বেলায় দেখি, দেখেন বোঝা হয় কিনা। 3-এর সূত্র, র্যাঙ্ক তো আমরা বুঝছি, কাউন্ট ইফে আসেন। রেঞ্জের শুরু শেষ কোথায়? P4, ওই যে প্রথম থেকে 5 থেকে P9, এই 5 পর্যন্ত। P9, এটা হচ্ছে P9, P এই যে 9 বজলুর রশিদ। ঠিক আছে, এই 5 পর্যন্ত। কিন্তু এই রেঞ্জের মধ্যে P9 কয়জন আছে? এই রেঞ্জের মধ্যে P9 কয়জন? এই প্রথম জন রেজাউল, শাপলা, বজলুর, 3 জন। তাহলে এই কাউন্ট ইফ আমাদেরকে কত দিল? ওই যে কত লেখা দেখছেন, 3 লেখা। এই কাউন্ট ইফ আমাদেরকে 3 দিচ্ছে। তাহলে আমরা বলছিলাম আমাদের র্যাঙ্কিংটা হবে হচ্ছে আমার র্যাঙ্কধারী বা আমার সেম জিপিএ ধারী আমার উপরে কয়জন আছে। আমার উপরে তো আসলে আছে 2 জন, কাউন্ট ইফ ছিল আমাকে 3। তাহলে 3 থেকে 1 বিয়োগ করে দেন, তাহলে ওই যে 2 থাকলো। তাহলে ওই যে র্যাঙ্ক আমার ছিল 1, 1 এর সাথে 2 যোগ করে আমার হয়ে গেল 3। ঠিক আছে, এইভাবে হলো কাজ করছে। তারপরে এখানে এই যে 3.33, এটার বেলাও কি হয়েছে? কাউন্ট ইফের রেঞ্জ আছে কত? প্রথম থেকে P7 পর্যন্ত। রেঞ্জটা কতটুকুন? P4 থেকে P7। এর মধ্যে P7 কতবার আছে সেটা দেখতেছি। P7 আছে 3.33, 3.33 আছে 2 বার, তাই না? এই যে 5, 3.33, 3.5, 3.33, এই পর্যন্ত 3.33 2 বার আছে। তাহলে এই কাউন্টিং ফাংশন আমাকে রিটার্ন করতেছে 2। তাহলে আমরা চাচ্ছিলাম আমার উপরে আসলে কয়জন আছে। তাহলে আমার উপর আসলে কয়জন আছে? 1 জন। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিছি, তাহলে থাকতেছে 1। আর আমার র্যাঙ্কে আমার পজিশন ছিল 6, 6 আর 1 যোগ করে 7। ঠিক আছে, এই হলো আমাদের র্যাঙ্কিং। দেখেন বোঝা গেছে কিনা। স্যার একটু কমপ্লিকেটেড স্যার। প্রথম কমপ্লিকেটেড লাগবেই। স্যার আপনি তবে একটা জিনিস আমার মনে প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা র্যাঙ্ক বসালাম, তারপরে দেখলাম যে 3 জনে 1 হয়েছে, তারপরে 2 হুম জনে এরকম 2 হয়েছে। তো হুম। সেগুলো ধরে ধরে স্যার এরকম করে করতে হবে নাকি? না, আমরা তো সূত্র একবারই করছি, সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি সব জায়গায়, এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। ধরে ধরে কেন করবো? সূত্র মানে তো স্যার এই যে এখন করলেন অ্যাপ্লাই যে করছি। 5 জন হচ্ছে কয়জন, এই রেঞ্জের ভিতরে কয়জন আছে এরকম 2 জন। হুম, এটা তো এই জিনিসটা থিওরি, স্যার কেন আমি করছেন এটা বুঝতেছি। আমার মাথায় ঢোকেনি। এটা তো থিওরি, এটা আমি বুঝতেছি, বুঝে তারপর আমার সূত্রটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, আপনার যদি কনফিউশন থাকে তাহলে আমি নর্মালি যদি আপনাকে বলি, ধরেন আপনার রেজাল্ট শিট ছিল এরকম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ধরেন কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমি এইভাবে করলাম। ঠিক আছে, মার্কস 7 লাখ, নব্বই, 90। এখন একটু রেজাউল, শাপলার, বজলুর দিকে তাকান। 3 অপরাধী, হ্যাঁ 3 অপরাধী ফার্স্ট হয়েছে আর কি। এখন এই 3 অপরাধীর নিয়ে আপনার কাছে বিচার আসছে। 3 অপরাধী এসে আপনার কাছে বিচার দিচ্ছে যে, স্যার
আমরা তিনজনই বা আপনার স্কুল কর্তৃপক্ষ আপনার কাছে বিচার দিচ্ছে তিনজনই ফার্স্ট, এখন কি করবেন? জরুরি মিটিং বসছে আপনাদের অফিসে, ঠিক আছে? তিনজনের দেখেন প্রত্যেকটা সাবজেক্টে মার্কস একই, প্রত্যেকটা সাবজেক্টের মার্কস একই, অর্থাৎ তাদের টোটালও কিন্তু এক, তাদের জিপিও এক। এখন তিনজনের র্যাঙ্ক কি তো তাহলে তিনজনই ফার্স্ট? তিনজন ফার্স্ট কি কখনো হয়? না স্যার। এখন তিনজন ফার্স্টের মধ্যে আপনাকে কাউকে একজনকে সেকেন্ড থার্ড করতে হবে, যে কোনো দুজনকে। তখন আমরা প্রথম কি দেখি, ধরেন প্রথম স্টেপ হিসেবে আমরা দেখি মার্কস, টোটালে কে বেশি পেয়েছে, টোটালে যে বেশি থাকে তাকে ফার্স্ট করে দিই, তারপর সেকেন্ড থার্ড। এখন আপনার কমপ্লেক্সিটি এমন হয়ে গেছে যে তিনজনই প্রত্যেকটা সাবজেক্টে সেম মার্ক পাইছে। ধরেন মানে আমার এই কাজের জন্য এটা দেখালে সুবিধা, তাহলে আপনি আর কোশ্চেন করতে পারবেন না। তিনজনই কিন্তু টোটাল দেখেন সেম, প্রত্যেকটা সাবজেক্টে একই মার্ক পাইছে। এখন আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে করবেন? আপনি তো কোনোভাবেই মার্কস বা জিপিএ দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে পারতেছেন না। তখন আমরা যেটা করি, আমরা দেখি যে এই লিস্টের মধ্যে উপরে কে আছে, এই লিস্টের মধ্যে যে উপরে আছে তার র্যাঙ্ক আগে থাকবে, সেই র্যাঙ্ক আগায় যাবে। তার মানে রেজাল্ট যেহেতু আগে আছে, রেজাল্টের র্যাঙ্ক 1ই থাকবে। এরপরে কি আছে? শাপলা, তাহলে শাপলাকে 2 বানায় দাও। এরপরে কি আছে? বজলুর রশিদ, তাহলে ওকে 3 বানায় দাও। একই রকম হাবিব আর রবিউল, এই দুজনের বেলাও একই কথা। হাবিব আর রবিউলের ধরেন টোটাল সব এক, প্রত্যেকটা সাবজেক্ট একই মার্ক পাইছে, তাদের জিপিও সেম আসছে। এখন হাবিব আর রবিউলকে কি করবেন? আচ্ছা হাবিব প্রথমে আছে, তাহলে হাবিব 6 থাক, আর রবিউল করিমকে 7 বানায় দাও। এটা কিন্তু করা লাগে সব শেষে, যখন আর কোনো রাস্তা নাই, যদিও এটা ধরেন যে লেজিটিমেট কোনো ওয়ে না, ঠিক আছে? কিন্তু এটা আমাদের করতে হয়, কারণ আমাকে তো যখন সিরিয়াল করতে হবে তখন তো আমাকে রোল দিতেই হবে আলাদা আলাদা আলাদা, 1 2 3 4 5 6 দিতেই হবে। এটা ছাড়া করার কোনো উপায় থাকে না। তখন হচ্ছে কি করব, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, যেটা শিখলাম, ঠিক আছে? এই মতো যেটা শিখলাম তখন হলো এটা অ্যাপ্লাই করবো। কাউন্টিং দিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা তখন জাস্ট কাজটা করে দিই। হ্যাঁ, এভাবে করলে আমাদের কাজটা ইজি। এটা হলো একদম শেষ ভরসা আর কি, ঠিক আছে? এছাড়া তখন আর উপায় থাকে না। বুঝতে পারছি, মোটামুটি একটু আইডিয়া পাইলে হবে। এরপরে যখন কাজ করতে, কখনো না কখনো তো এক্সেলে কাজ করবেন, কাজ করতে তো একটা খটকা লাগবে, যে এরকম একটা সিচুয়েশন ফেস করছিলাম, তখন আসলে এই জিনিসটা ভালো বুঝতে পারবেন। যখন জি প্রবলেমে স্যার, এই পড়বেন পর্যন্ত বুঝতে পারছি। তখন আসলে প্রবলেম গুলো সলিউশন আমরা আরো ভালো বুঝতে পারি। হলো বাস্তবতা। ধরেন যে আমরা স্যার স্যার আমার ওই আর একটা প্রবলেম জিনিস স্যার একটু স্যার ক্লিয়ার আমার করলে ওই ভালো হতো স্যার। প্রবলেমটা ঠিক হয়নি এখনো, আগের মতোই আছে স্যার। সে লেখা দিলে স্যার পিছনের দিকে দৌড় মারে, সামনে যতই নিয়ে নিয়ে কাজ হচ্ছে না স্যার। আপনি একটু লিখেন, হ্যাঁ, লিখে তারপরে শেয়ার করেন, একটু লিখে তারপর শেয়ার করেন কি হয়, যতটুকু লিখতে পারেন লিখে তারপর শেয়ার। আচ্ছা, যে যতটুকু বুঝতে পারছেন, স্যার লিখছি আমি স্যার, 3টা লিখতে পারছি, 2টা লিখতে পারছি স্যার, এর মধ্যে পিছনে চলে গেছে, আর আর দেখাও যায় না, লেখাও যাচ্ছে না। ঠিক আছে আমি দেখতেছি, হ্যাঁ, একটু এটা শেষ করি। জি স্যার। এটা মোটামুটি বুঝতে পারছেন? একটু প্র্যাকটিস করেন বাসায়, বাসায় প্র্যাকটিস করলে আর একটু থিঙ্ক করলে আশা করি ক্লিয়ার হবে আর কি। স্যার আরেকটা জিনিস একটু স্যার একটু ক্লিয়ার করে দেন স্যার। বলেন। সেটা হচ্ছে স্যার, আপনি যেমন বোঝেন যে এই সময়ে আমি এটা করব, যেমন এই সময় বা এই ক্ষেত্রে আমি অ্যাবসলিউটটা ব্যবহার করব এই রেঞ্জে। স্যার এই জিনিসটা একটু কনফিউজ আছে যে আমি কখন বুঝবো বা কেন করবো, এই জিনিসটা স্যার ক্লিয়ার হচ্ছে না। এইখানে আমি অ্যাবসলিউটটা। এইখানে এই যে কাউন্ট টিপে দেখেন একটা পার্ট অ্যাবসলিউট করছে, আর একটা কিন্তু করি নেই। জি স্যার। কেন করি নেই? কারণ আমি চাচ্ছি আপার রেঞ্জটা ফিক্সড থাক, শুরুটা ফিক্সড, শেষটা ফিক্স থাকবে না। এটা আপনি কখন বুঝবেন? বুঝবেন হচ্ছে যত প্রবলেম সলভ করবেন তখন বুঝবেন। এতটুকু তো বুঝেন, অ্যাবসলিউট মানে হচ্ছে যে সেলে কোনো চেঞ্জ হয় না।
আর রিলেটিভ মানে হচ্ছে যে সেলটা পরিবর্তনশীল। মানে আমি চাচ্ছি এখানে প্রথম যে রেঞ্জের প্রথম যে সেল এটা যেন পরিবর্তন না হয়, এটা যেন একই থাকে, কিন্তু এন্ড যে সেল পরবর্তী এন্ডিং যে সেল এই সেলটা যেন পরিবর্তন হয়। কারণ কি, এই যে দেখেন এখানে যান, এই সবার লাস্টে যান, সবার লাস্টে গেলেও কিন্তু এই যে দেখেন একদম জিপি এর প্রথমটা থেকে শুরু হয়েছে শেষ হচ্ছে লাস্টে যায়। বুঝে গেছে? কখন ব্যবহার করবেন এটা আসলে টোটালি আপনাকে থিঙ্ক করে করে বের করতে হবে। এটার কোনো ফিক্সড রুল নাই যে এইখানেই অ্যাবসলিউট হবে ওইখানেই অ্যাবসলিউট হবে, এটা কোনো ফিক্সড রুল নাই। এটা আপনি যত সমস্যার সমাধান করবেন, আপনি সমস্যার সমাধান করতে যায় আপনি যখন বুঝবেন যে এইখানে আমার সেলটা তো পরিবর্তন হলে আমার সমস্যা, এইখানে ফিক্স করা লাগবে, তখনই আপনি অ্যাবসলিউট করবেন। বুঝতে পারছি স্যার। তার কারোর কোনো কোশ্চেন আছে? তো বলেন। স্যার এই র্যাঙ্কটা একটু ঝামেলা আছে, ওই ওই হ্যাঁ, রেজাল্ট শিটের র্যাঙ্কের মতো না, একটু মানে হিজিবিজি। এটা তো গতকাল রেজাল্ট সিস্টেমের মধ্যে করলাম, গতকালের ফাইলটাই। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমাদের আজকের মতো শেষ, আর কি আমরা লিভ নিতে পারি। আর যারা এই যে একটু সমস্যা আছে উনি একটু শেয়ার করেন। জি স্যার, আমি একটু শেয়ার দিচ্ছি স্যার। আজকের মতো শেষ, হ্যাঁ?